সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নিজের স্বামীর মোবাইলের ওয়ালপেপারে অন্য মেয়ের ছবি দেখে স্তব্ধ হয়ে গেল অনিমা। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি করে এমনটা করলো সোহান? ওর মাথাতেই আসছে না। এর মধ্যেই সোহান এসে বলল, খিদে পেয়েছে, খাবার দাও। বলে অনিমার হাতে মোবাইল দেখে তড়িৎ গতিতে মোবাইলটা নিয়ে নিল সে। রাগী কণ্ঠে বলল, আমার মোবাইল আমার পারমিশন ছাড়া ধরেছো কেন? অনিমা শান্ত কণ্ঠে বলল, টাইম দেখার জন্য। জানোই তো আমাদের বাসার ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আর আমারও কোনো মোবাইল নেই। বাসায় মোবাইল বলতে একটাই আছে, তোমারটা। তাই তোমার মোবাইলটা ধরতে বাধ্য হলাম। অনিমার মুখে এমন শান্ত কথা শুনে ঘাবড়ে গেল সোহান। এই মুহূর্তে কোনো মেয়ের মুখে শান্ত কথা মানায় না। কোনো মেয়েই তার স্বামীর ওয়ালপেপারে অন্য মেয়ের ছবি দেখে শান্ত থাকতে পারে না। সেখানে অনিমা কি করে শান্ত আছে তাই ভেবে পাচ্ছে না সোহান। তোমার কি শরীর খারাপ? অসুস্থ তুমি? এত শান্ত আছো কি করে? অনিমা কিছু না বলে হাসলো শুধু। সোহান অনিমার চোখের কোণে হালকা পানি দেখতে পেল। মেয়েটা এরকম একটা মুহূর্তে কি করে হাসছে তাই বোধগম্য হচ্ছে না তার। তবে কি অতিশোকে পাগল হয়ে গেল অনিমা? এসব ভাবতে ভাবতেই অনিমার কণ্ঠ শুনতে পেল সোহান ভাত খাবার জন্য ডাকছে। সোহান চেয়ার টেনে বসে বলল, তোমার কাছে কিছু কথা আছে আমার। বলো। আসলে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে থামাতে পারিনি, নিজের অনুভূতিগুলোকে আটকে রাখতে পারিনি। তাই সোহানের কথা শেষ হওয়ার আগেই অনিমা বলল, তাই আমার কাছে ডিভোর্স চাচ্ছ? সমস্যা নেই, আমি দিয়ে দেব। তোমার আমার উপর কোনো ক্ষোভ নেই? অনিমা হেসে বলল, ভালোবাসা তো কোনো অপরাধ না। আমি চাই না শুধুমাত্র আমার কারণে কারোর ভালোবাসা অপূর্ণ থাকুক। যে যেতে চায় তাকে চলে যেতে দেওয়াই উচিত, আটকে রেখে কোনো লাভ নেই। বলেই চলে যেতে নিলে সোহান বলল, ভাত খাবে না? না, খিদে নেই আমার। বলেই রুমে এসে দরজা আটকে খাটে শুয়ে পড়ল। ও বুঝতে পারছে ওর চোখে পানি আটকে আছে। খুব করে কান্না আসছে ওর, বুকে রক্তক্ষরণ হচ্ছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলছে। কষ্টগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছে। সোহান তার সাথে এমন কেন করলো? সোহান সকালে উঠে অনিমার ঘরের সামনে গিয়ে দেখলো দরজা খোলা। কালকে রাতে ওরা দুজন আলাদা রুমে ঘুমিয়েছে। অনিমা উঠল কখন, আর উঠলেও ওকে দেখলো না কেন? ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করে টয়লেটের সামনে গিয়ে দেখলো অনিমা আছে কিনা। না, নেই। কোথায় গেল মেয়েটা? ঘর থেকে বের হতেই যাবে এমন সময় খাটের পাশের টেবিলে কাগজ দেখতে পেল। কাগজটা খুলতে দেখলো, আমি চলে যাচ্ছি। এই সংসারে আমার আর কোনো অধিকার নেই। চিন্তা করো না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, সাইন করে দেব। আর আমার সামনে এসো না কোনো দিন। ভালো থেকো। হাতে ব্যাগ নিয়ে রাস্তার ধারে হাঁটছে অনিমা। আনমনে ভাবতে ভাবতে কখন রাস্তার মাঝখানে চলে এসেছে বুঝতে পারিনি সে। যখন বুঝতে পারলো তখন দেখলো সামনে তাকাতেই দেখলো একটা ট্রাক ওর দিকে সজোরে এগিয়ে আসছে। এখনই বুঝি ওর জীবনের অধ্যায় সম্পন্ন হবে। আচ্ছা, সোহান কি আমার মৃত্যুর খবর পেয়ে মন খারাপ করবে নাকি খুশি হবে? নিশ্চয়ই খুশি হবে। ভাবতে ভাবতে গাড়িটা খুব কাছে এসে পড়তেই কেউ একজন হাত টেনে সাইডে নিয়ে আসলো। টাল সামলাতে না পেরে দুজনেই রাস্তায় পড়ে গেল। অনিমা সামনে তাকাতেই একটা অচেনা লোকের দেখা পেল, কিন্তু বেশিক্ষণ দেখতে পারল না। চোখের সামনে সবকিছু আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো, আর তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরে চোখ খুলতেই সামনে সেই আবার অচেনা মানুষটাকে দেখতে পেল। শোয়া থেকে উঠে যেতেই লোকটা বাধা দিয়ে বলল, উঠবেন না প্লিজ, আপনার হাতে স্যালাইন চলছে। অনিমা হাতের দিকে তাকাতেই দেখতে পেল সেটা। লোকটা আবার বলতে শুরু করলো, একটু দেখে শুনে হাঁটবেন তো, আমি না থাকলে কেউ তো আপনাদের আল্লাহ জানে। অনিমা ভ্রু কুঁচকে বলল, আমাদের মানে? লোকটা অবাক হয়ে বলল, আপনি জানেন না? আপনি একা না, আপনার গর্ভে একজন আছে। 1 মাস হয়েছে আপনি অন্তঃসত্ত্বা। আমি বুঝে পাই না আপনাকে আপনার হাজব্যান্ড এরকম একটা সময়ে একা ছাড়লো কিভাবে। এরকম একটা সময় তো দেখে শুনে রাখতে হয়, নাকি আপনার পরিবারে কেউ আপনার মতো জানে না যে আপনি প্রেগনেন্ট?
লোকটার কথা কিছুই মাথায় ঢুকছে না, কানে শুধু বাজছে সে 1 মাসের অন্তঃসত্ত্বা। এখন এই বাচ্চাটাকে কি করবে সে? এই বাচ্চাকে নিয়ে কই যাবে? সোহানের কাছে ফিরে যাবে? না, এ হয় না। ওর বাড়ি থেকে একেবারের জন্য চলে এসেছে সে, তাহলে বাচ্চাটাকে কি অ্যাবর্শন করিয়ে ফেলবে? কিন্তু বাচ্চাটার তো এতে কোনো দোষ নেই, এমনটাও না যে বাচ্চাটা অবৈধ। তাহলে কিসের ভিত্তিতে সে মেরে ফেলবে বাচ্চাটাকে? একটা নিষ্পাপ বাচ্চাকে সে সামান্য ওর বাবা নেই বলে মেরে ফেলবে? না, বাচ্চাটাকে সে নিজের হাতে লালন পালন করবে, বড় করবে। কিন্তু সোহান যদি পরবর্তীতে বাচ্চার ওপর অধিকার দেখায়, না, সোহানের ছায়া পড়তে দেবে না সে, আগলে রাখবে নিজের কাছে। এই যে হ্যালো মিস, কথা বলছেন না কেন? কেউ তো ভাবছেন। লোকটার কথা শুনে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো অনিমা। বিল নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি আপনার থেকে কোনো ফি নিব না। জাস্ট স্যালাইন লেগেছে আপনার চিকিৎসায়। সবচেয়ে বড় কথা, স্যালাইনটা হাসপাতালের ফ্রি, তাই আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না। অনিমা বুঝতে পারলো যে লোকটা একজন ডাক্তার। তাহলে আমি আসি? এখন আপাতত আপনি সুস্থ, আপনি আসতে পারেন। অনিমা বেড থেকে উঠে চলে যেতে নিলেই পেছন থেকে লোকটা বলে উঠল, আমি জানি না আপনার লাইফে কি হয়েছে, আর জানতেও চাই না, তবে বুঝতে পারছে খারাপ কিছুই ঘটেছে। তবে মনে রাখবেন, জীবনে যত খারাপ কিছু ঘটে যাক না কেন, আপনি এখন আর একা নন। আপনার মাঝে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। তার কথা ভেবে হলেও আশা করি আত্মহত্যার মতো পদক্ষেপ নেবেন না। আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়, বরং তখন আমি যদি আপনাকে না বাঁচাতাম তাহলে আপনি মারা যেতেন। আপনার মাঝে যে আরো একটা প্রাণ বড় হচ্ছে, সেটা না জেনে নিজেকে সহ ওই প্রাণটাকে খুন করে ফেলতেন। তাই বলছে, আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়। আশা করি আপনি নিজের আর নিজের বাচ্চার জন্য সাবধান থাকবেন। বাচ্চার কথা ভেবে হলেও ওইরকম বাজে ডিসিশন নেবেন না। অনিমা কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। রাস্তায় দাঁড়িয়ে পেটে হাত রেখে ভাবল, আমি কিনা ওই লম্পটটার জন্য নিজেকে আর নিজের বাচ্চাকে শেষ করে দিতে চাইছিলাম। না, আমাকে বাঁচতে হবে, এই বাচ্চাটার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। বাচ্চাটাকে একমাত্র অবলম্বন করে নিয়ে বাঁচবে সে। অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসলো সে। আজকে তার ছোট বোন তিথিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। মা কড়া করে নিষেধ দিয়েছেন রুম থেকে এক পাও বের না হতে, কারণ তারা যদি জানেন বড় বোন আর বড় বোনের হাজবেন্ড আলাদা থাকে, তাহলে বিয়েটা ভেঙেও দিতে পারেন। পাত্র অনেক ভালো, উচ্চশিক্ষিত, নম্র, ভদ্র, এমন যোগ্য পাত্রকে তারা হাতছাড়া করতে চান না। অনিমা দরজা আটকে ঘরে বসেছিল। হঠাৎ তার পানির পিপাসা পেল অনেকক্ষণ নিজেকে আটকে রাখলো। ভাবলো ওরা গেলেই পানি খেতে যাবে। পরক্ষণই ভাবলো চুপি চুপি নিয়ে আসলে তো কোনো সমস্যা হবে না। এই ভেবে দরজা খুলে টেবিলের সামনে গিয়ে গ্লাসে পানি ঢেলে এক ঢুকে সব পানি খেয়ে পেছনে ফিরতেই মাকে দেখে ভয়ে কেঁপে উঠল। নিহান পাত্রী দেখতে এসেছে। সোফায় বসে আছে সে। পাত্রী মাথায় লম্বা ঘুমটা দিয়ে শরবত নিহানের দিকে এগিয়ে দিতেই ভুলক্রমে শরবতটা নিহানের শার্টের উপর পড়ে যায়। পাত্রী অর্থাৎ তিথি সরি বলতে যেতেই নিহান বলে ওঠে, ইটস ওকে, ওয়াশরুমটা কোন দিকে? তিথি হাত দিয়ে দেখিয়ে দিতেই নিহান বেসিনের সামনে যে শার্টটা টিস্যু দিয়ে পরিষ্কার করছিল। হঠাৎ জোরে কথা বলার শব্দ শুনে ফ্রেশ হয়ে একটু সামনে যেতেই অনিমার কান্নারত মুখটা চোখের সামনে ভেসে উঠল। চিনতে একটু অসুবিধা হলো না যে এই মেয়েটাই ওই হাসপাতালের মেয়েটা যাকে সে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু তিথির মা এভাবে ওনাকে বকছেন কেন? বোধগম্য হয় না নিহানের। তোকে না বললাম বাহিরে না আসতে? তুই কি চাস না আমার মেয়েটার বিয়ে হোক? নিজে তো একটা অপয়া, সেখানে চাস সর্বনাশ ঘটিয়ে তবেই ছাড়িস। নিজের হাজবেন্ডকে তো হাটকে রাখতে পারলি না, এখন আমার মেয়ের বিয়ে ভাঙার পরিকল্পনা করছিস? তিথির মার মুখে এমন কথা শুনেই নিহান পেছন থেকে বলে উঠল, আন্টি, আপনি এই যুগে বসবাস করেও অপয়া, অলক্ষ্যে এসব কুসংস্কারে বিশ্বাস করেন? নিহানের কণ্ঠ শুনেই অনিমা আর তিথির মা দুজনে চমকে পেছনে তাকালো। ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছে, এতে তো ওনার কোনো দোষ নেই। তাহলে কেন আপনি ওনাকে অপয়া বলছেন? আর উনি ওনার নিজের বোনের কাছে থাকবে, এতে বিয়ে না হওয়ার সাথে সম্পর্কটা কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। তিথির মা একটু হেসে বললেন,
দেখো বাবা, তুমি ভুল ভাবছো। আমি কথাটা ওভাবে বলিনি, আমি জাস্ট ওকে একটু শাসন করছিলাম। আসলে মাথায় একটু সমস্যা আছে তো, ওর তাই যেতে মানা করছিলাম, যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। নিহান কিছু বলতে যাবে তার আগেই তার বাবা ওকে ডাকলো। বাবার ডাক শুনে নিহান বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আন্টি, আপনি আসেন, আর ওনাকেও সাথে নিয়ে আসেন, কিছু কথা আছে আমার। বলেই নিহান চলে গেল ড্রয়িং রুমের দিকে। তিথির মা আর অনিমা আসতেই নিহানের বাবা তিথির মাকে বললেন, তাহলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। আমাদের আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। আজকালের যুগে এমন ভদ্র মেয়ে পাওয়া যায় না, তাই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সারিয়ে নিতে। এমন লক্ষ্মী মেয়ে হাতছাড়া করতে চাচ্ছি না। তিথির মা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা নেই। নিহানের মা নিহানের উদ্দেশ্যে বললেন, এতে তোর তো কোনো আপত্তি নেই তো? উত্তরে নিহান যা বলল তাতে ঘরের উপস্থিত সবাই অবাক হয়ে তাকালো নিহানের দিকে। পাত্রী দেখতে এসে পাত্রীর বড় বোনকে বিয়ের প্রস্তাব দেয় নিহান। ঘরের উপস্থিত সকলে শুনে বিস্মিত হয়ে যান। নিহানের মা বলে উঠলেন, কিসব বলছিস বাবা? তুই কেন ওই মেয়েকে বিয়ে করতে যাবি? আমরা তো তিতিকে দেখতে এসেছিলাম, কথাবার্তাও সব শেষ। আগামী মাসেই তোদের বিয়ে, আর এখন তুই ওকে বিয়ে করার কথা বলছিস? মাথা কি ঠিক আছে তোর? নিহান একবার অনিমার দিকে তাকালো। অনিমার দিকে তাকিয়েই বলল, আমার মাথায় ঠিক আছে মা, আর তুমি জানো আমি একবার যা বলি তাই করি, তাই যা বলছি মেনে নাও। আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি মিস অনিমাকে করব। অনিমার মা রিনা বেগম বললেন, এসব কি বলছো বাবা? অনিমা বিবাহিত। ওরা এখন আলাদা হয়ে গিয়েছে। আপনি তো বললেন ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে। নিহানের মা বলল, তুই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবি? আমার যখন কোনো সমস্যা নেই ওনাকে বিয়ে করতে, তাহলে তোমাদের এত সমস্যা এসছে কোত্থেকে আমি বুঝতে পারছি না। আমার বিয়ে হলে মিস অনিমার সাথেই হবে। নিহানের কথা শুনে এবার অনিমা মুখ খুলল। আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? ভাবিনি তো, জাস্ট আমার ডিসিশনটা জানিয়েছে। বাই দ্য ওয়ে, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি। আজ তাহলে আসে। অতঃপর বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আব্বু আম্মু চলো। বলেই চলে গেল। নিহানের মা বলল, আমি নিহানকে বাসায় নিয়ে বোঝাবো, আপনারা চিন্তা করিয়েন না। বিয়ে হলে নিহানের সাথে তিতিরই হবে, আমি কথা দিচ্ছি আপনাকে। রিনা বেগম কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস নেন। তাই যেন হয়। এবার তাহলে আসি। নিহানের মা যেতেই রিনা বেগম অনিমার দিকে তাকালো রাগের দৃষ্টিতে। তিথি ঠোঁট উল্টে বলল, আম্মু, আমি নিহানকে বিয়ে করব। আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি কিছু করো। তোর সাথে নিহানেরই বিয়ে হবে, তুই টেনশন করিস না। রিনা বেগম অনিমার কাছে গিয়ে বলল, তোর জন্য সবকিছু হয়েছে আজকে। তিথির বিয়ে আগে তুই ঘর থেকে বের হবি না। বলেই একটা রুমে নিয়ে দরজা আটকে দিল। অনিমা কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কি করেও লাভ হলো না। অতঃপর নিরাশ হয়ে মেঝেতে বসে গেল। মনে মনে ভাবলো তার সাথেই কেন সবসময় এরকম হয়? একটু কি ভালো কিছু ঘটতে পারে না তার জীবনে? সব সময় সব খারাপ তার সাথেই কেন হয়? উত্তর খুঁজে পায় না, দরজায় হেলান দিয়েই বসে থাকে। কয়েকদিন পর দরজা খুলে রিনা বেগম অনিমার হাতে একটা খাম দিয়ে তাচ্ছিল্য করে বলে, দেখ, সোহান ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। ফোন দিয়ে বলেছে তোকে সাইন করে দিতে। তুই নাকি ওকে কথা দিয়ে আসছিস। বুঝতে পারলি তো, তুই শুধু ব্যবহারেরই যোগ্য, কারো বউ হওয়ার না। জন্মের সময় তোর মাকে মারলি, এখন তোর জামাইও তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সাধে কি আর তোকে অপয়া বলি আমি? নিহানও তোর সৌন্দর্যের মোহে পড়েও তোকে বিয়ে করার কথা বলেছে। বিয়ে করার কয়েকদিন পর সোহানের মতন ব্যবহার করে রাস্তায় ছেড়ে ফেলে দিবে তোকে। আসলে কি বলতো, তুই ছেড়ে ফেলার যোগ্যই। মায়ের মুখে এসব কথা শুনে অনিমার বুকটা ফেটে যাচ্ছে।
আচ্ছা, কোনো মা কি তার সন্তানকে এভাবে বলতে পারে? সৎ মাই হোক, তাও মা তো। ভুল বললেন। সবাইকে নিজের আর সোহানের মতো ভাববেন না। আমি যেহেতু বলেছি মিস অনিমাকে আমি বিয়ে করব, সেহেতু ওকে সারা জীবন আমার কাছে রাখার জন্যই বলেছে, ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নয়। আর আপনিও না ওনার মা, একজন মা হয়ে নিজ সন্তানকে কি করে এরও বাজে মন্তব্য করেন সেটা আমার জানা নেই। নিহানের কথা শুনে অনিমা আর ওর মা উভয়ে চমকে পেছনে তাকাতে দেখলো দরজার সামনে নিহান দাঁড়িয়ে আছে। হে কি বাবা তুমি? জি আন্টি, আসলে হবিশ্রীর সাথে দেখা করে আসলাম, মিস করছিলাম ওনাকে অনেক। নিহানের কথা শুনে তড়িৎ গতিতে অনিমা নিহানের দিকে তাকালো। আগে থেকেই নিহান ওর দিকে তাকিয়েছিল বলে দুজনের চোখাচোখি হয়ে গেল। অনিমার সাথে সাথে মাথা নিচু করে ফেলল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। নিহান হেসে বলল, মিস অনিমা, রেডি হন তো, আপনাকে নিয়ে শপিংয়ে যাব। কয়েকদিন পর তো আমাদের বিয়ে, তাই বিয়ের শপিং করতে হবে। তিথি এবার রাগে নিহানের সামনে এসে বলল, কি দেখে তুমি ওকে পছন্দ করলে? না আছে রূপ আর না আছে গুণ, কেউ ফোত একটা। আমার মাঝে কি নেই বলেন? যথেষ্ট শিক্ষিত, স্মার্ট, সুন্দরী আমি। তাহলে কেন আমাকে রেখে ওকে বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছেন? নিহান হেসে বলল, হ্যাঁ মানছি আপনার সবকিছু আছে, যার ছেটে ফোটাও মিস অনিমার মাঝে নেই। কিন্তু কি বলেন তো, আপনার মাঝে সবকিছু থাকলেও সম্মান করার মতো মানসিকতা নেই। নয়তো ভদ্র ঘরের মেয়ে তার নিজ বড় বোন সম্পর্কে এমন কথা বলতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনাকে আমার মন ঠিক টানে না যতটা মিস অনিমাকে দেখলে টানে। তিথি হেসে বলল, একদিনের দেখায় কারোর সাথে প্রেম হয়ে যায় নাকি? আপনি মজা করছেন? কি এমন দেখেছেন ওর মাঝে যে আপনি ওর প্রেমে পড়ে গেলেন? আসলে কি বলুন তো, জীবনে একটা টাইমে লাইফে এমন একজন মানুষের আগমন ঘটে যাকে দেখলে পুরো দুনিয়াটা থমকে যায়, সবকিছু সুন্দর লাগে। তার মাঝে কিছু থাকুক আর না থাকুক, তাকে ভালো লাগে। এমনকি যে খারাপ গুণটা আছে সেটাও অমৃতের মতো লাগে। যাকে ভালো লাগার তাকে 1000 বছর ধরে ভালো লাগে না, জাস্ট কিছু সময়ের জন্য ভালো লাগে। মন আপনা আপনি তাকে ভালোবেসে ফেলে, এতে কোনো সময়ের প্রয়োজন হয় না। আর যাকে ভালো না লাগার, তার সাথে যুগ যুগ বছর থাকলেও ভালোবাসা যায় না। আশা করি আপনার লাইফেও কেউ আসবে যাকে দেখে আপনার ভালোবাসতে সময় প্রয়োজন হবে, তখন আপনি আমার অবস্থাটা বুঝবেন। বলেই হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, এ কি, আপনি এখন রেডি হননি কেন? আন্টি, মিস অনিমাকে বলুন রেডি হতে। ও মনে হয় আপনার ভয়ে রেডি হচ্ছে না। রিনা বেগম থমথমে গলায় বললেন। যা রেডি হ। অনিমা অবাক হয়ে বলল, আম্মু। নিহা হেসে বলল, দেখলেন আন্টি, আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। অনিমা কিছু না বলে নিজের রুমে চলে গেল। রিনা বেগম একটু এগিয়ে বললেন, যত সব আদিক্ষেতা। অনিমা একটা নীল রঙের সুতি 3 পিস পরে বের হলো। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, তবুও যেন কত মায়াবী লাগছে মেয়েটাকে। অনিমা রুম থেকে বের হতেই নিহান অনিমার হাত ধরে বলল, আন্টি, তাহলে আমরা আসছি। রিনা বেগম দুজনের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বললেন, যত সব আদিক্ষেতা। একটা রেস্টুরেন্টে বসে আছে অনিমা আর নিহান। অনিমা গলাটা একটু পরিষ্কার করে বলল, দেখুন, আমি আপনার থেকে গুনে গুনে 7 বছরের বড়। জানি আমি। আপনি তো জানেন আমি প্রেগনেন্ট, তাও আমাকে বিয়ে করতে চাইছেন? আমার এতে কোনো অসুবিধা নেই, বরং বউয়ের সাথে বাচ্চা একটা ফ্রি পেয়ে যাব। আপনি আমাকে বিয়ে করতে চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিহান শান্ত কণ্ঠে জবাব দিল, কারণটা জানতে পারে? দেখুন, আপনার বিয়ে ঠিক করা হয়েছিল আমার বোনের জন্য, সেখানে আমি কি করে আপনাকে বিয়ে করব? আমার মান সম্মান বলে কিছু একটা আছে, আমার রুচিতে বাঁধবে আপনাকে বিয়ে করতে। এতে আমার পরিবারের মানুষেরা কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য আমার পরিবারের মানুষজন কষ্ট পাক। নিহান অনিমার কথা শুনে হাসল। নিহানকে হাসতে দেখে অনিমা ভ্রুকুচকে বলল, আপনি হাসছেন কেন? নিহান হাসতে হাসতেই জবাব দিল, আপনার বোকার মতো কথা শুনে। মানে?
সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আচ্ছা, আপনি আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দেন। আপনি যাদেরকে নিজের পরিবার বলে মনে করেন, তারা কি আপনার আদৌ নিজের পরিবারে কেউ বলে মনে করে? এতক্ষণ অনিমা মাথা নিচু করেছিল। নিহানের কথা শুনেই মাথা উঁচু করে নিহানের দিকে তাকালো। নিহান অনিমার দিকে তাকিয়ে বলল, আমাকে আনসার দেওয়া লাগবে না, জাস্ট নিজে প্রশ্ন করুন। আপনি যতটা আপনার পরিবারের জন্য করেছেন, যতটুকু ওদেরকে নিয়ে ভেবেছেন, তার এক ভাগও কি তার আপনাকে নিয়ে ভেবেছে? সত্যিই তো, মা মারা যাবার পর তার বাবা তাকে কাছে ডেকে কোনোদিন জিজ্ঞেস করেনি তার কি লাগবে না লাগবে। তিথি যা বলতো তাই সাথে সাথে এনে দিত। কিন্তু অনিমা যদি সামান্য চকলেটের কথা বললেও বাবা ভুলে যাবার নাম করে তার জন্য চকলেট নিয়ে আসেনি কোনোদিন। কোনো আবদার আজ অবধি পূরণ করেনি। আচ্ছা, মা মারা গেলে কি বাবারা এরকম পর হয়ে যায়? আগের সন্তানের জন্য কি তাদের মনে একটু ভালোবাসা থাকে না? অনিমার নিজের আপন বলতে তো শুধুমাত্র তার বাবাই ছিল। সেই বাবাও তাকে অবহেলা করত। মা যা বলতো তাই শুনতো। একবারও ওকে ডেকে নিয়ে কথার সত্যতা যাচাই করেনি। এসব ভাবতে ভাবতেই অনিমার চোখের সামনে ভেসে উঠল একটা ঘটনা। সবে ক্লাস 9-এ উঠেছে। লেখাপড়ায় বরাবরই ভালো স্টুডেন্ট ছিল সে। ক্লাস 9-এ পড়াকালীন তার এক টিচার তাকে যত্ন করে একটা কলম উপহার দিয়েছিল। কারণ ওই টিচারের পছন্দের স্টুডেন্ট ছিল সে। কলমটা দেখতে ভারী সুন্দর ছিল। এরকম কলম সে আগে দেখেনি। খুশি মনে কলমটা হাতে নিয়ে দেখতে দেখতে বাড়িতে ঢুকতেই তিথি প্রশ্ন করে উঠল, আপু, তোর হাতে ওটা কি? অনিমা হেসে বলল, কলম স্যারের কাছ থেকে উপহার পেয়েছি। কলমটা তো অনেক সুন্দর, আমাকে দিয়ে দে কলমটা। কিন্তু এটা তো আমার কলম, তোকে কেন দেব? ব্যাস, এই কথা বলতেই তিথি দৌড়ে তার বাবার রুমে চলে গেল। গিয়ে কান্না করতে করতে বলল, আপু জানো, আজকে স্কুলের স্যার আমার উপর খুশি হয়ে একটা কলম দিয়েছিল। অনিমা আপু সেই কলমটা নিয়ে গিয়েছে আমার থেকে, আমি চাওয়াতে আমাকে মেরেছে। রহমান হক তিথির মুখে এমন কথা শুনে ঘর থেকে বের হয়ে অনিমাকে ডাকলো। অনিমা বলল, কি হয়েছে আব্বু, কিছু বলবে? রহমান সাহেব অনিমার গালে চড় দিয়ে বলল, এত অধঃপতন হয়েছে তোর, নিজের ছোট বোনের গায়ে হাত তোলার আগে একটু বিবেকে বাঁধলো না? সামান্য কলমের জন্য তুই তিথির গায়ে হাত তুলেছিস। নিজের যোগ্যতায় তো পাসনি কলম, তাহলে কিসের ভিত্তিতে তুই তিথির কলমের অধিকার খাটাস? এত হিংসে করিস তিথিকে? অনিমা স্তব্ধ হয়ে গেল কথাগুলো শুনে। ও কখন তিথিকে মেরেছে, আর কখনই বা কলম নেওয়ার কথা বলেছে? বরং তিথি তো ওর কাছে এসে কলম চাইলো। এসব ভেবে তিথির দিকে তাকাতেই দেখলো তিথি অনিমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, কথা কানা যাচ্ছে না? ওর কলমটা ওকে দে। অনিমা সেদিন কিছু না বলে কলমটা দিয়ে দিয়েছিল। যেখানে ওর নিজের আপন বাবাই কোনো সত্যতা যাচাই না করে গায়ে হাত দিতে দ্বিধাবোধ করলো না, সেখানে ও তিথিকে দোষ দিবে কিসের ভিত্তিতে? বাবা কি পারতো না বলতে যে তিথি যা বলছে তা সত্যি কিনা? আমি সত্যি ওকে মেরেছি কিনা, বা ওর থেকে কলমটা নিয়েছি কিনা? আদৌ কলমটা ওর কিনা? না, বলেনি। এসব ভাবতে ভাবতে ছাদে উঠে এক কোণায় দাঁড়িয়েছিল অনিমা। মনে মনে বলছিল, তুমি আর আগের মতো নেই আব্বু, অনেক পাল্টে গিয়েছো। যে তুমি আমাকে কোনো মারুনি, সেই তুমি আজকে অকারণে আমাকে মারলে। আম্মু মারে এতে কোনো অসুবিধে ছিল না আমার, কারণ সে আমার জন্মদাতা মা না। কিন্তু তুমি কি করে পারলে আমার গায়ে হাত তুলতে? এইখানে একা একা কি বিড়বিড় করছেন আপনি অনিমা? চোখের পানি মুছে পিছে তাকাতেই দেখলো 12 বছরের মাহিরকে। গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? কেউ কি আপনাকে মেরেছে অনিমা? কিছু না, চোখে কি যেন পড়েছে। মাহির অনিমার দিকে তাকিয়ে বলল, একটু নিচু হন তো। অনিমা ভ্রুকুঁচকে বলল, কেন? আহা, এত প্রশ্ন করছেন কেন? হন না। অনিমা নিঃস্ব হতেই মাহির হাত দিয়ে অনিমার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, আমি জানি না আপনার সাথে কি হয়েছে যার জন্য আপনি কান্না করছেন, কিন্তু আপনার চোখে কান্না মানায় না। প্লিজ কাঁদবেন না, একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনিমা নিজেকে সামলিয়ে বলল, দেখুন, আমি আমার বাবা মার রহমতে সোহানকে বিয়ে করেছিলাম, আর সেই সোহানই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই তার এটা ঠিক মানতে পারছে না। সবচেয়ে বড় কথা, কোনো বাবা মাই চান না তার মেয়ের ডিভোর্স হয়ে যাক। তাই তারা একটু রেগে আছেন আমার ওপর। আপনি যা ভাবছেন
ওই রকম কিছুই না। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি সত্যি কিছু বুঝতে পারেন না, নাকি বুঝো না বোঝার ভান করেন? মানে? আপনার ফ্যামিলির কাছে যে আপনার কোনো ভ্যালু নেই সেটাকে আপনি বুঝতে পারেন না। ওরা যে জাস্ট আপনাকে ইউজ করছে, এটাকে আপনি বুঝতে পারেন না? এতটাও ছোট নন আপনি যে সামান্য বিষয়টা বুঝতে পারবেন না। কবে একটু বোঝার হবেন আপনি? নিহান একটু থেমে আবার বলতে শুরু করলো, দেখুন, আপনার গর্ভে যে বেড়ে উঠছে তার একটা পরিচয় প্রয়োজন। একজন বাবা থাকা তার আবশ্যক। আপনি নিশ্চয়ই ওকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করবেন না। আমি জাস্ট চাচ্ছি ওর বাবা হতে। ও যখন বড় হবে তখন ওর ক্লাসমেটরা নিশ্চয়ই ওর বাবা নেই বলে ঠাট্টা করবে। আর আপনি একজন ডিভোর্সি মহিলা, এই সমাজে চলা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনার সন্তানকে বড় করতে কষ্ট হবে। তাই আমি জাস্ট আপনাকে একটু হেল্প করতে চাইছি। আমি চাইছি আপনার সন্তানের পরিচয় হতে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনার বোন তিথির কথা ভাবছেন তো, ওর জন্য সুযোগ্য পাত্রের কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে বিপদে পড়বেন। আপনি নিশ্চয়ই জানেন একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কিরকম চোখে দেখে। আমার ভাবার জন্য একটু সময় প্রয়োজন। নিহান হালকা হেসে বলল, আপনি যত খুশি সময় নেন, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। অনিমা ছোট করে উত্তর দিল, ধন্যবাদ। কি খাবেন বলুন? কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। মিথ্যা বলছেন কেন? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিচ্ছু খাননি। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি নিজে অর্ডার দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। অনিমা খাবার দেখে নিজেকে আটকাতে পারল না। সারাদিন ধরে পানি ছাড়া কিছুই পেটে পড়েনি অনিমার। খাবার দেখে খিদেটা যেন ঝড়ের স্পিডে বেড়ে গেল। সামলাতে পারল না নিজেকে। প্লেট নিজের কাছে নিয়েই খেতে শুরু করলো। কয়েক লোকমা মুখে দেবার পর হঠাৎ নিহানের কথা মনে পড়ল। সামনে তাকাতেই দেখলো নিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশ্চয়ই ছেলেটার অনেক খিদে পেয়েছে, তাই তো অমন করে তাকিয়ে আছে। মায়া হলো অনেক। মুখের খাবারটা গিলে নিহানের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? না। মিথ্যে বলছেন কেন? নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে, নইলে তখন থেকে এভাবে তাকিয়ে আছেন কেন? নিহান অন্যদিকে তাকিয়ে হাসলো। এতটাও বোকা মানুষ হয়? ও তো তাকিয়েছিল অনিমার দিকে, খাবারের দিকে নয়। অনেকগুলো খাবার একসাথে মুখে দেওয়ার কারণে গাল দুটো খাবারে ভর্তি হয়ে আছে। পুরো বাচ্চাদের মতো লাগছে। কে বলবে ও আরেক বাচ্চার মা হতে যাচ্ছে? মেয়েটাকে এত কিউট লাগছিল, নিজেকে আটকাতে পারলো না। বোকা মেয়েটা কিনা ভেবে বসলো খাবারের দিকে তাকিয়েছিল সে। পরক্ষণেই হঠাৎ একটা উদ্ভট ইচ্ছা জাগ্রত হলো নিহানের মনে। চামচ নিয়ে অনিমার দিকে আগাতে অনিমার চোখ দুটো বড় হয়ে আসলো। উনি হঠাৎ এগিয়ে আসছেন কেন? আপনি এগিয়ে আসছেন কেন? নিহান কিছু না বলে আর একটু এগিয়ে অনিমার প্লেট থেকে খাবার নিয়ে 2 চামচ খেয়ে নিজের সিটে বসতে বসতে বলল, আসলে আপনার খাওয়া দেখে মনে হলো খাবারটা বুঝে খুবই টেস্টি, তাই টেস্ট করলাম। অনিমা এতক্ষণ নিজের আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে আলাদা করে অর্ডার দিতেন। আমার এটু করা খাবার খাওয়ার কি দরকার ছিল? নিহান বলল, আমার এতে কোনো সমস্যা নেই। অনিমা নিহানের দিকে একবার তাকিয়ে খাবারে মন দিল। নিহান অনিমাকেই দেখছিল, কিন্তু দেখার ব্যাঘাত ঘটায় প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনটা। তীব্র শব্দে কেঁপে ওঠে ফোনটা। নিহান বিরক্ত হলো খুব। এখনই অপর পাশের মানুষটাকে কল দিতে হলো? এরকম ডিস্টার্ব করার মানে কি? আপনার ফোন বাজছে, ধরছেন না কেন? আপনি খান, আমি একটু কথা বলে আসছি। বলেই বসা থেকে সাইডে চলে গেল। অনিমার খাবার প্রায় ততক্ষণই শেষ। হাত ধোয়ার জন্য ওয়েটারকে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে সে। ওয়েটার ওয়াশরুম দেখিয়ে দিতেই ওয়াশরুমে চলে যায়। হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো সোহান আসছে মোবাইল চালাতে চালাতে। অনিমাকে এসে এখনো দেখেনি। অনিমার পা দুটো আটকে গেছে মাটিতে। অনিমা খুব করে চাইছে সোহান দেখার আগেই চলে যেতে, কিন্তু পারছে না। মাটি যেন তার পা চুম্বকের মতো আটকে ধরে রয়েছে। সোহান ততক্ষণে অনিমাকে দেখে ফেলেছে। সোহানকে তাকাতে দেখে অনিমার অস্বস্তি লাগছে। এর মধ্যেই নিহান এসে অনিমাকে বলল, তনিমা, কোথায় গিয়েছিলেন আপনি? ওয়াশরুম আসবেন বললেই পারতেন। কতক্ষণ ধরে খুঁজছে সেটা আপনি জানেন? ভাগ্যে সেটা ওয়েটারের সাথে দেখা হয়ে গেল, উনি বলাতে আপনাকে পেলাম। আমি তো ভাবলাম আপনি আমাকে না বলে চলে গিয়েছেন। অনিমা নাম শুনে
সোহান সামনে তাকালো। সোহান তাকাতেই অনিমার অস্বস্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। অনিমাকে কথা বলতে না দেখে নিহান আবার জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছেন না কেন? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। অনিমাকে সামনে তাকিয়ে থাকতে দেখে নিহানও তাকালো সামনে। সামনের ব্যক্তিকে দেখে নিহানের বুঝতে বাকি রইল না অনিমার চুপ থাকার কারণ। সোহান ভ্রুকুচকে তাকিয়ে আছে নিহানের দিকে। ও ঠিক এখনও চিনতে পারে নাই নিহানকে। বিয়ের 1 বছরে নিহানকে কোনো দিন দেখেনি। অনিমার সাথে কি করছে এই ছেলে এটা বুঝতে পারছে না। তবে যাই করুক না কেন, ওর তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ও তো ডিভোর্স পাঠিয়ে দিয়েছে আর অনিমাও সাইন করে দিয়েছে। তাহলে এই ছেলেকে এই নিয়ে কেন চিন্তা করছে সে? তার চিন্তা করা কি মানায়? মোটেও না। এসব ভাবতে ভাবতেই নিহান এসে সোহানকে হাত বাড়িয়ে হেসে বলল, হাই, আমি ডাক্তার নিহান। আপনি নিশ্চয়ই সোহান? সোহান জোড়া কুঁচকে এলো। এই ছেলে ওকে কি করে চিনল? সোহান হ্যান্ডশেক করে বলল, জি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। অ্যাকচুয়ালি আমার সাথে মিস অনিমার বিয়ের কথা চলছে। কয়েক মাসের মধ্যে আমরা বিয়ে করব। সোহান এক পলক অনিমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি যে অনিমা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে সেটা সে ভাবতে পারেনি। তা আপনি কি জানেন অনিমা এক সময় বিবাহিত ছিল, এখন সে ডিভোর্সি? নিহান হেসে বলল, জানবো না কেন, অবশ্যই জানি। আর এটাও জানি যে আপনি ওনার প্রাক্তন স্বামী ছিলেন। উনি ডিভোর্সি জেনেও আপনি ওনাকে বিয়ে করতে রাজি হচ্ছেন? এতই কি অভাব পড়েছে দুনিয়াতে মেয়ের যে আপনি বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না? আমার ইচ্ছা করছে আপনাকে উচিত জবাব দেওয়ার, কিন্তু আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনার কারণে আমি মিস অনিমাকে নিজের করে পেতে চলেছি। তাই আমার মুখে আপনার জন্য কোনো কঠোর কথা মানাবে না। যাই হোক মিস অনিমা, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমাদের তো আরও অনেক কাজ আছে। ফাপেচাল পেরে কোনো লাভ নেই। সোহান রেগে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আগে আপনি মিস অনিমাকে অপমান করেছেন, সেটারই জবাব দিলাম আমি জাস্ট। আপনাকে অপমান করার ইন্টেনশন আমার নেই। বলেই সোহানের দিকে একবার তাকিয়ে অনিমার হাত ধরে বেরিয়ে গেল। সোহানও রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রেস্টুরেন্ট থেকে বেরোতেই নিহান অনিমার হাত ছেড়ে দিল। মাথা নিচু করে বলল, সরি, আপনার পারমিশন ছাড়া হাত ধরার জন্য। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে হাত ধরেননি। বাই দ্য ওয়ে, আপনার মোবাইল নাম্বারটা দিন তো। কেন? কেন মানে, মোবাইল নাম্বার না থাকলে আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? আচ্ছা বাদ দেন, চলুন শপিং করতে চাই। আমার কিছু লাগবে না। বললেই হলো নাকি? আমি আপনার মার কাছে বলেছি যে শপিং করার জন্য আপনাকে নিয়ে এসছে। এখন শপিং না করলে উনি কি ভাববেন? অনিমা মনে মনে ভাবলো, সত্যিই তো, খোটা দিতে একবারও ভাবলো না মা। এমনি সব সময় ও তো পেতে থাকে। আচ্ছা চলুন, তবে বেশি কিছু কিনবো না। কিছু কিনছেন না কেন? সে কখন থেকে কয়টা মার্কেট ঘুরেছে। একটা জামা কি আপনার পছন্দ হচ্ছে না? অনিমা মাথা নিচু করে ফেললো। আসলে পছন্দ তো হচ্ছে, তবে যেই জামাই পছন্দ হচ্ছে সবগুলোই 2000 টাকার উপরে। এত দামি জামা সে কি করে কিনবে? আর সবচেয়ে বড় কথা, অন্যের টাকায় এত দামি জামা কেনাও তো মানায় না। জীবনে এত দামি জামাও পরেও নি সে কোনোদিন। একটা কম দামি জামাও পাচ্ছে না যে সে কিনবে। নিহান নিয়েই এসেছে দামি মার্কেটে। ও তো সবসময় নিউ মার্কেট থেকে জামা কিনেছে। বলছিলাম কি, আমার কোনো জামা লাগবে না। আমি আম্মুকে কিছু একটা বলে ম্যানেজ করতে পারবো। চলুন আমরা চলে যাই। নিহান ভ্রুকুচকে বলল, ভেবে বলছেন তো? জি। তবে চলুন। বলেই রাস্তায় রাখা পার্কের গাড়ির সামনে এসে নিহান গাড়ির দরজা খুলে দিল। অনিমা মাথা নিচু করে গাড়ির ভেতরে বসতেই নিহান বলল, আমার কিছু জরুরি কাজ ছিল, আমি কি কাজটা সেরে আসতে পারি? ততক্ষণ আপনি ওয়েট করবেন। বেশি সময় লাগবে না, জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা আপনি কাজ সেরেই আসুন, আমি ওয়েট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বলেই গাড়ির দরজাটা আটকিয়ে দিয়ে চলে গেল। 15 মিনিট পর গাড়িতে এসে সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, বেশি দেরি করে ফেলেছে? না।
অনিমার বাসার সামনে এসে পড়েছে নিহান। নিহানের থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা দিল অনিমা। হঠাৎ নিহানের ডাকে পেছনে ফিরল। নিহান অনিমাকে ওয়েট করতে বলে গাড়ির পেছনের সিট থেকে কয়েকটা ব্যাগ এনে অনিমার হাতে দিল। ব্যাগগুলোর দিকে তাকাতেই দেখলো শপিং ব্যাগ এগুলো। অবাক হয়ে বলল, এগুলো আমাকে দিচ্ছেন কেন? আপনার জন্য কিনেছে, আপনাকে না দিয়ে কাকে দিব? কিন্তু আমি তো বলেছিলাম আমার কিছু লাগবে না। আমিও তো আপনাকে শপিংয়ের নাম করে বাইরে নিয়ে এসে খালি হাতে ফেরত যেতে দিতে পারি না। কিন্তু কোনো কিন্তু না, আপনি দরকার হলে এগুলো ইউজ করবেন না। আমি জাস্ট আপনার ফ্যামিলিকে যে কথাগুলো বলে আপনাকে বাইরে নিয়ে এসেছি সেটাই পালন করলাম। এমনিতে ওরা আপনার উপর রেগে আছে, কথা শোনাতে একবারও ভাবে না। আর আপনি তো আমার জন্য কথা শুনতে পারেন না, তাই না? এখন নেওয়া না নেওয়াটা আপনার ব্যাপার, সে যাই হোক, আমি আসছি। অনিমার কোনো কথা না শুনে গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল। নিহানের যাবার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। সে তো চায়নি কারোর কাছ থেকে হেল্প নিতে, তবে উনি কেন আমাকে হেল্প করছে? এত কিছু করে ওনার লাভটা কি? আদৌ কি উনি নিঃস্বার্থভাবে সাহায্য করছে, নাকি এতে ওনার কোনো স্বার্থ আছে? স্বার্থ থাকলেও সেটা কি? না, আর ভাবতে পারছে না সে। বাসা যাওয়ার দরকার এখন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ভেবেই হাতে থাকা ব্যাগগুলোর দিকে তাকিয়ে গেটের ভেতরে ঢুকলো। দরজা নক করতে তিথি এসে দরজা খুলে অনিমার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে বাবার পেছনে দাঁড়িয়ে গেল। অনিমার বাবা সোফায় বসে চা খাচ্ছিল। অনিমা একবার সেদিকে তাকিয়ে নিজের রুমের দিকে যাবার জন্য পা বাড়াতে পেছন থেকে অনিমার বাবা বলল, সেদিন কোথায় ছিলে? পেছন থেকে তিথির মা বলল, কই আর থাকবে, নিহানের সাথে ছিল। আমার মেয়েটার বিয়ে ভাঙ্গে এখন ওই ছেলের সাথে ঘোরা হচ্ছে। কত বড় ফাজিল মেয়ে। তুমি চুপ থাকবে? আমি অনিমাকে জিজ্ঞেস করছি, তোমাকে নয়। অনিমার উত্তর অনিমাই দিবে। তুমি কেন দিচ্ছ? ওর কি মুখ নেই? অনিমার দিকে তাকিয়ে বলল, কি হলো, বলছিস না কেন? তোর মা যা বলছে তা কি সত্যি? তিথির জন্য যে ছেলে দেখা হয়েছিল তার সাথে সারাদিন ছিলি? অনিমা মাথা নিচু করে বলল, আম্মু তো বলেই দিয়েছে, আমার বলার কি দরকার? অনিমার বাবার আগে হাতে থাকা কাপটা সজোরে আছাড় মারলেন। কাপের হালকা ভাঙা অংশ ছিটকে অনিমার গালে গিয়ে লাগলো। চোখের একটু নিচে কেটে গেছে, রক্ত বের হচ্ছে। তোর এত বড় অধঃপতন হয়েছে, ছোট বোনের জন্য দেখা ছেলেকে হাত করে নিয়েছিস, লজ্জা নেই তোর? আমি হাত করে নিইনি, উনি নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছেন। ওই ছেলে তোকে বিয়ের কথা বললো আর তুই রাজি হয়ে গেলি, কেন হলি? আমি রাজি হয়েছি, তোমাকে কে বলেছে? তাহলে তোর হাতে এগুলো কে দিল? দরজার সামনে থেকে নিহান এসে বলল, আমি ওকে দিয়েছি ওইগুলো। তুমি? অনিমা দরজার দিকে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে। অনিমার গালের ক্ষতটা নিহানের চোখে পড়ল সবার আগে। তিথি বলল, উনি আমাকে দেখতে এসেছিলেন, এখন আপুকে বিয়ে করতে চাইছে, আর আপুও নাচতে নাচতে রাজি হয়ে গেল। নিহান হেসে বলল, কেমন বাবা আপনি? আপনার আদৌ বাবা হবার কোনো যোগ্যতা আছে? আমার তো মনে হয় না আছে। অন্যের কথা শুনে নিজের আপন রক্তের মেয়ের গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধল না? অনিমা রাজি হয়েছে কিনা সেটা না জেনে কতগুলো কথা শুনিয়ে দিলেন। তিথি আর ওর মা না হয় ওর আপন না, রক্তের না, কিন্তু আপনি তোর বাবা, আপনি কি করে? আমাকে জ্ঞান দিতে আসবে না একদম। আমি আমার মেয়ের সাথে কিরকম আচরণ করবো সেটা কি তোমার থেকে আমার শিক্ষা লাগবে? আমি সে কথা বলিনি। আমি বলেছি কারোর কাছ থেকে কোনো কিছু শোনার আগে যাচাই করে নেওয়া লাগে সেটা আদৌ সত্য কিনা। আপনি তো করেননি। অনিমাকে আমি জোর করে নিয়ে গিয়েছি শপিংয়ে। সত্যি কথা বলতে শপিংয়ে নিয়ে যাওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু অনিমার না খাওয়া ছিল। এটা শুকনো মুখ সহ্য করতে পারেনি, তাই শপিংয়ের নাম করে খাওয়াতে নিয়ে গেছিলাম। যেটা করা উচিত ছিল আপনার, সেটা আমাকে করতে হয়েছে। একটা মেয়ে যদি নিজের বাসাতে সামান্য খাবারটুকু খেতে না পারে, তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয়, বাজে কথা শোনানো হয়, সে মেয়েটার যে মানসিকভাবে অসুস্থ হতে সময় লাগবে না তা কি আপনি জানেন না? আমি আমার হবু স্ত্রীকে পরিবেশে রাখতে পারবো না। যেখানে ওকে পদে পদে অপমান করা হয়, এরকম পরিবেশে ওর থাকা উচিত না। আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই, আপনার অনুমতি দিলেও আর না দিলেও। তিথির মা বলল, এসব কি বলছো বাবা? তোমার সাথে ও থাকবে মানে? আমার হবু স্ত্রীকে এরকম একটা পরিবেশে রাখতে পারি না। মিস অনিমা, আপনি রেডি হয়ে আসুন এক্ষুনি। অনিমার বাবা একটু এগিয়ে বলল, তুমি আমার সামনে আমার মেয়েকে নিয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তুমি ভাবতে কি করে?
ভাবিনি তো আমি ওনাকে নিয়ে যাব। দেখুন, সারা জীবন তো নিজের মেয়ের প্রতি বাবা হিসেবে যে দায়িত্ব পালন করার লাগে সে দায়িত্বটাকে আপনি অবহেলা করেছেন। নিজের মেয়েকে আশ্রিতের মতো করে রেখেছেন। এখন অন্তত অনিমার ভালো কথা ভেবে হলেও আশা করি আপনি বাধা দিবেন না আমাকে। এখানে থাকলে অনিমার স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাধুর পেটে যে বাচ্চা আছে তারও ক্ষতি হবে। একজন বাবা হিসেবে আপনি নিশ্চয়ই তা চান না। আমি নিয়ে যাচ্ছি মিস অনিমাকে। বলেই অনিমার দিকে কয়েক পা এগিয়ে অনিমার হাত ধরে দরজার দিকে হাঁটা দিল। তিথি গিয়ে তার বাবাকে বলল, আপু, এটা তুমি কি করলে? নিহানের সাথে আপুকে যেতে দিলে কেন? তিথির মা এগিয়ে এসে বলল, আমার মেয়েটা একমাত্র শুধু নিহানকেই পছন্দ করেছিল, তুমি এটা কি করলে? আমি এখন কোনো কথা শুনতে চাচ্ছি না। অনিমার গর্ভে যে সন্তান আছে সেটা বলনি কেন তুমি আমাকে? অনিমাই তো বলে নাই, না বলবে জানবো কিভাবে? ওকে ঘরে আটকে রেখেছিলে কেন? আর কেন কোনো খবর দাওনি? তিথির মা এবার তুতলাতে তুতলাতে বলল, অনিমা আমার মেয়ের বিয়ে ভেঙেছে, আমার অনেক রাগ হয়েছিল, তাই রাগের মাথায়। অনিমার বাবা রেগে বলল, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। অনিমার বাবা একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। রাগটা কমানোর জন্য সোফায় চুপ করে বসে রইলেন। আপনি যে আমাকে এভাবে নিয়ে আসলেন, এখন কোথায় থাকবো আমি? আমার শেষ থাকার ঠিকানাটাও আপনি শেষ করে দিলেন। নিহান কিছু না বলে হেঁটেই যাচ্ছে সামনের দিকে। আপনি কি আমার কথা শুনছেন না? হ্যাঁ শুনছি, কিন্তু উত্তর দেবার প্রয়োজন মনে করছি না। এখন একটা কথা বলবেন না, গাড়িতে বসুন। আপনার ইচ্ছায় আমি সব করব? আপনি যা বলবেন তা করতে আমি কেন রাজি হব? নিহান 2 কদম এগিয়ে অনিমার 2 কাঁধে হাত রেখে বলল, আপনি এখন রেগে আছেন, আগে শান্ত হন, নিজেকে শান্ত করুন। অনিমাকে গাড়ির সিটে বসে দিল। নিজেও গাড়ির দরজা খুলে নিজের সিটে বসে পড়ল। পেছনের সিট থেকে ফার্স্ট এড বক্সের ঢাকনা খুলে কোলের উপর রাখলো। একটা ওয়াইনমেন্ট বের করে অনিমার দিকে সোজা হয়ে বসে বলল, আমার দিকে ফিরুন। অনিমা কোনো উত্তর দিল না। এই লোকটা এমন কেন? বলা নাই কওয়া নাই, হুট করে এসে হুট করে ঘরের বাইরে নিয়ে আসবে। আমার কাছ থেকে অনুমতিরও তো প্রয়োজন নেয় না। আমি রাজি আছি কিনা সেটাও জানতে চায় না। সব সময় নিজের যা মন চায় তাই করে। আমার দিকে ফিরতে বললাম না? তাও অনিমার কোনো উত্তর নেই। একটা শ্বাস ফেলে বলল, আপনার রাগ করার যথেষ্ট কারণ আছে। আপনার জায়গায় যে কেউ থাকলেও রাগ করতাম, এটা স্বাভাবিক। কিন্তু আমি যা করেছি তা আপনার কথা ভেবেই করেছে। আপনার অনাগত বাচ্চার কথা চিন্তা করে কাজটা করেছে। ওই বাড়িতে থাকলে বাচ্চারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না। একজন ডাক্তার হিসেবে বলছে, আপনি কি চান না আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক আর 5টা বাচ্চাদের মতো বেড়ে উঠুক? কোনো ক্ষতি যেন না হোক, চান তো? তা তো চাই, কিন্তু এখন আমি কোথায় থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নেই। আমি তো কোনো চাকরিও করি না যে বেতনের টাকা দিয়ে নতুন আলাদা বাসা ভাড়া নেব। আপনি কোনো টেনশন করবেন না। যেহেতু আপনাকে আমি বাসা থেকে নিয়ে এসেছি, সেহেতু আপনার খাওয়া থাকার ব্যবস্থা করার সম্পূর্ণ আমার দায়িত্ব। আর আমি দায়িত্ব থেকে 1 ফুটও পিছু বা হব না। ভরসা রাখতে পারেন আমার উপর। এবার তো ফিরুন। অনিমা কিছু না বলে নিহানের দিকে ফিরল। নিহান একটু এগিয়ে এসে অয়েনমেন্টটা লাগাতে লাগাতে বলল, একটু চলবে, সহ্য করে নেবেন। অয়েনমেন্ট লাগিয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে সোজা হয়ে বসতে বসতে বলল, এত অপমান সহ্য করেন কিভাবে? আমি হলে তো কবেই বেরিয়ে আসতাম। নিহানের কথা শুনে অনিমা হালকা হেসে বলল, দেয়ালে পিঠ থেকে গেলে তেতো কথা শুনতেও মিষ্টি লাগে। আমার ক্ষেত্রেও সেম হয়েছে। অপমান শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর গায়ে লাগে না। মার ভাষ্য মতে গন্ডারের চামড়া কি না। অনিমার কথা শুনে নিহান এক পলক অনিমার দিকে তাকালো। পরক্ষণেই নিজেকে সামলে মুখ ফিরিয়ে নিল। ওই চেহারায় তাকানোর সাহস নিহানের নেই। গলা ছেড়ে বলল, সবসময় অপমান সহ্য করতে হয় না, প্রতিবাদ করতে হয়। যে দোষ আপনি করেননি তার জন্য কথা কেন শুনবেন? নিহানের কথায় অনিমা কোনো উত্তর দিল না। চুপ করে কাছের জানালার বাইরের দৃশ্য দেখছে বললে ভুল হবে। ভাবছে সে, আচ্ছা তার জীবনটা এমন কেন হলো? অন্য স্বাভাবিক মেয়েদের মতো হলেও তো পারত। নিজের ঘরে না হয় সুখ নাই পেল, অন্তত সংসার জীবনে তো সুখ জুটলেও পারত। তাও পেল না। ও কি সুখ পাবার
এতই অযোগ্য, নাকি সুখ শব্দের জিনিসটা তার কপালে সয় না, কি জানি। কোনো একটা কারণ হবে হয়তো। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদের হতে পারত। গাড়ি রাস্তার পাশে পার্ক করে নিহান অনিমাকে বলল, চলুন আপনার জন্য বাসা খুঁজে বের করে। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, এত রাতে বাসা খুঁজে পাবেন আপনি? চেষ্টা করলে অবশ্যই পাবো, চেষ্টা করলে তো দেখি পাওয়া যায় কিনা। নিহানের কথা শুনে অনিমা গাড়ি থেকে বের হলো বাসা খোঁজার উদ্দেশ্যে। কিছু রাস্তা হাঁটার পর অনিমা বলল, এখনো তো কোনো বাসাতে টুলেট দেখতে পাচ্ছি না। বাসা তো পাওয়া যায় মাসের শেষ দিকে, এইভাবে মাসের মাঝখানে বাসা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। বলতে বলতেই সামনে একটা বিল্ডিংয়ে টুলেট দেখতে পেয়ে অনিমাকে হাত দিয়ে দেখিয়ে বলল, ও যে দেখুন, বলতে না বলতেই বাসা পেয়ে গেছে, চলুন গিয়ে দেখি। বাসার গেটের সামনে নামলো। টুলেট থেকে ফোন নাম্বারটা মোবাইলে ডায়াল করার পর কিছুক্ষণ রিং হতেই এক ভদ্র মহিলা ফোন ধরলেন। নিহান সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, টুলেট যে বাসা ভাড়ার কথা বলা হয়েছে তা এখনও খালি আছে কিনা। ভদ্রমহিলা হ্যাঁ বলে নিহানকে উপরে আসতে বললেন। রুম দেখিয়ে কথাবার্তা বলে ফাইনাল করবেন। নিহান পকেটে ফোন রেখে অনিমাকে বলল, চলুন বাড়ির মালিকের সাথে দেখা করে রুমটা দেখে আসি। কিন্তু টুলেটে তো বলা আছে 4 রুম। 4 রুম নিয়ে আমি কি করব? আমার 1 রুম হলেই হবে। আগে দেখে আসি, আর এখন এমনি তো বাসা খুঁজে পাবেন না, এটা অনেক ভাগ্য করে পেয়েছে। সব দিক থেকে বিবেচনা করে অনিমা রাজি হলো। ভদ্রমহিলার কথা অনুযায়ী 3 তলায় গিয়ে বাসায় নক করতেই দরজা খুলে ভেতরে আসতে বললেন। নিহান আর অনিমা ভেতরে ঢুকতে সোফায় বসতে বলে নিজের সামনের একটা সিঙ্গেল সোফায় বসে দুজনের দিকে ভালো করে তাকিয়ে বলল, তা তোমরা তো মনে হয় হাজবেন্ড ওয়াইফ। মহিলার কথা শুনে অনিমা তড়িৎ গতিতে নিহানের দিকে তাকালো। ভদ্র মহিলা যে এ কথা বলবেন তা নিহানের ভাবনায় আসে নাই। অনিমা মানা করতেই যাবে, নিহান অনিমার হাতে হাত রেখে বাধা দিয়ে বলল, জি আমরা ম্যারিড। তোমরা কি শুধু থাকবে নাকি তোমাদের সাথে আরো কেউ? না না, শুধু আমরাই থাকবো। আচ্ছা, তোমরা ম্যারিড শুনে খুশি হলাম। আসলে ম্যারিড কাপল ছাড়া আমি ভাড়া দিই না, বুঝোই তো। জি। তাহলে চলো তোমাদের বাসাটা দেখিয়ে দিয়ে আসি। জি। তোমাদের কি আমার পছন্দ হয়েছে? এখন বাসা তোমাদের পছন্দ হলেই হয়। বলতে বলতেই 4 তলায় বাসার সামনে এসে পড়লেন। চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে পুরো রুম দেখিয়ে বললেন, পছন্দ হয়েছে তোমাদের? বাসা ভাড়াটা যদি বলতেন। বাসা ভাড়ার ব্যাপারে চিন্তা করো না তো, পছন্দ হয়েছে কিনা তাই বলো। জি পছন্দ হয়েছে। তাহলে এখন বাসা ভাড়ার কথায় আসে। দেখো, তোমাদের তো বললামই তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। অনেক ভদ্র তোমরা, দেখি বোঝা যাচ্ছে। তোমাদের জন্য বাসা ভাড়া 18,000 টাকা, সাথে গ্যাস কারেন্ট বিল আলাদা। বাসা ভাড়ার দাম শুনে অনিমা চমকে বলল, ভাড়া তো অনেক, একটু কমানো যায় না? বাড়িওয়ালা মুখে থাকা পান চিবোতে চিবোতে বললেন, তাহলে 16,000 টাকাই দিও, আর কমাতে পারবো না বাপু। নিহান হেসে বলল, থ্যাংক ইউ। আমি বাসাটা ভাড়া নিতে চাচ্ছি, অ্যাডভান্স কত করতে হবে? আপনি 16,000 টাকায় বাসাটা ভাড়া নিলেন কেন? এত টাকা আমি। বাড়িওয়ালার সাথে কথা বলে অনিমাকে ঘরে বসিয়ে বাইরে গিয়েছিল। ফ্যান, চাদর, হাঁড়ি, পাতিল আরও প্রয়োজনীয় বাজার করতে গিয়েছিল। খাটও কেনার ইচ্ছা ছিল, তবে সাথে ছাত্র তো আর খাট পাওয়া যাবে না, অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। কেবল তোষক আর চাদরই কিনেছে। সব কিছু কিনে বাসায় ফিরে নিহান কেবল ফ্লোরে বসেছিল। বাড়িওয়ালাকে বলে দিয়েছে আজকেই উঠতে চাইছে। বাড়িওয়ালাও রাজি হয়েছে, যেহেতু ক্যাশে অ্যাডভান্স পেয়ে গিয়েছে। অনিমার কথা শুনে নিহান বলল, আর কি করা ছিল? কোথায় থাকতেন আপনি? আর সবচেয়ে বড় কথা, আমার উচিত হয়নি হুট করে কিছু না ভেবে নিয়ে আসাটা, কিন্তু ওই কথাগুলো শুনে আমি নিজেকে আটকাতেও পারিনি। লাস্টেরটুকু মনে মনেই বলল, আপনি যে বললেন আমরা ম্যারিড, আসলে তো আমরা তা না। মিথ্যা বললেন কেন? আমার ওই মহিলাকে প্রথম দেখে মনে হচ্ছিল উনি আমাদের সন্দেহ করছেন। কিছুক্ষণ পর কথা বলার মাঝে সন্দেহের চোখে তাকাচ্ছিলেন। আর কোনো বাড়িওয়ালাই চাইবে না তার বাসায় শুধু একজন মেয়ে থাকুক। অনেক সময় অনেক দুর্ঘটনা হয় না,
তাই বলতে বাধ্য হয়েছে। দেখলেনই তো এই বাসাটাই খুঁজতে কত কষ্ট করতে হয়েছে আমাদের। এই বাসা বাদ দিয়ে যদি আরেকটা খুঁজতে যেতাম তাহলে যে বাসা পেতাম সেটারও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি এখানে থাকবেন নাকি? বাড়িওয়ালা যদি দেখে আপনি নেই তাহলে তো বুঝে ফেলবে। সমস্যা নেই, বলে দিব অফিসের কাছে বাইরে গেছে। উনি তো আর জানেন না আমি ডাক্তার, আর জানলেও বলে দিব নাইট ডিউটির কাজ করি আমি। ব্যাস, এটা কোনো সমস্যা না। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ তো হয়ে গেল, খিদে পাইনি আপনার? না। মিথ্যা বলছেন কেন? খেয়েছেন সেই দুপুরের দিকে, এখন রাত 10টা বাজে, নিশ্চয়ই খিদে পেয়েছে। বলতে বলতেই পাশে থাকা ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করে অনিমার হাতে দিয়ে বলল খেয়ে নিতে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই বাইরে থেকে খাবার আনাটাকেই বেস্ট মনে করেছে নিহান। এত রাতে গিয়ে আবার রান্নার ঝামেলা না করাই ভালো। অনিমার সামনে খাবার নিয়ে বসে আছে প্রায় 10 মিনিট হলো, এখনও একটা দানাও মুখে তোলেনি সে। আসলে ভাবছে খাবারটা খাওয়া ঠিক হবে কি না। হুট করেই তো একটা মানুষকে আর বিশ্বাস করা যায় না, যদি কিছু মিশিয়ে থাকে খাবারে। অনেকক্ষণ অনিমাকে বসে থাকতে দেখে নিহান অবাক হলো, ভ্রুকুচকে বলল, খাচ্ছে না কেন? কোনো সমস্যা? অনিমা আমতা আমতা করে বলল, আমি আপনাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যদি খাবারে কোনো ক্ষতিকারক জিনিস মেশাই, তাই তো? আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। নিহান আর কিছু না বলে অনিমার সামনে থেকে খাবারটা নিয়ে এক লোকমা মুখে নিয়ে খেয়ে প্লেটটা অনিমার কাছে আবার ফেরত দিয়ে বলল, এখন খেতে কোনো অসুবিধা আছে? অনিমা মাথা নাড়ালো, মনে মনে শান্ত হলো। আমি তাহলে যাচ্ছি, দরজা ভালো করে লক করবেন। আর এই যে মোবাইলটা রাখেন, আমার নাম্বার সেভ করা আছে, কোনো অসুবিধা হলে কল দিবেন, মনে থাকবে? কিন্তু মোবাইল দরকারই দিচ্ছি এটা, কোনো অসুবিধা হলে আমি জানবো কি করে? যাই হোক, আসছে। বলে বাসা থেকে বেরিয়ে গেল। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কয়েক সিঁড়ি পেরিয়েছে নিহান। কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখলো বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আপনি এত রাতে? সিসি ক্যামেরায় দেখলাম বাইরে যাচ্ছ, কিসের কারণে? মানে বাসায় লবণ নেই, সেটা কিনতে যাচ্ছে। সামান্য লবণের জন্য বাইরে যাচ্ছ? আমার সাথে আসো। নিহান বাড়িওয়ালার পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই তিনি একটা ছোট কাঁচের বাটিতে লবণ এনে নিহানের হাতে দিয়ে বলল, বুঝলি, রাস্তাটা তেমন একটা ভালো না, ছিনতাইকারীর দল বসে থাকে, তাই রাতের বেলা না যাওয়ার চেষ্টা করবে। আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবা, আমি চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। অনিমা তখনও খাচ্ছিল। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে মুখ ভর্তি খাবার নিয়ে সামনে তাকাতেই দেখলো নিহান মুখ কালো করে রুমে ঢুকেছে। মুখের খাবারটুকু শেষ করে বলল, ফিরে আসলেন যে? কোনো কিছু ফেলে চলে গিয়েছিলেন? না। তাহলে? নিহান পুরো ঘটনা খুলে বলতে অনিমা অবাক হয়ে বলল, তাহলে এখন কি করবেন? এক কাজ করা যায়, আপনি এই রুমেই থাকুন, আমি পাশের রুমটা থাকছি। কিন্তু পাশের রুম তো পুরাই খালি, খালি ফ্লোরে ঘুমাবেন কিভাবে? আমার অভ্যাস আছে, আমি গেলাম ঘুমাতে, আপনিও খাবার শেষ করে ঘুমিয়ে পড়ুন। নিহান পাশের রুমে ঢুকেই ফ্লোরে বসে পড়ল। বসতে না বসতেই পকেটে থাকা মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। এত রাতে আবার কে ফোন করলো ভেবে পকেট থেকে মোবাইলটা বের করতে ফোনের স্ক্রিনে মা নামটা ভেসে উঠল। ফোনটা রিসিভ করে কানের পাশে ধরতেই চিহ্নিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, বাসা আসলি না যে? এত রাত হয়ে গেছে, কই তুই? নিহান ঠিক গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে না। যতবারই বলতে গেছে ততবারই মার কাছে ধরা খেয়েছে। এমন একটা মিথ্যা বলতে হবে যাতে করে মা না বোঝে। নিজেকে সামলিয়ে জিহ্বা দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে বলল, একটু আগে রওনা হচ্ছিলাম বাসায় যাবার জন্য, কিন্তু একজন সিরিয়াস পেশেন্ট এসে গিয়েছে। এখন ওনার অপারেশনটা আমাকেই করতে হবে। রেডি হচ্ছে সবকিছু, আর কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হবে। কালকে একেবারে রাতে আসবো সব কাজ শেষ করে। ফোন করে জানতে হয় না, কত টেনশনে ছিলাম জানিস? সরি আম্মু, মনে ছিল না। যাই হোক, খেয়েছিস কিছু? কিছুক্ষণ আগে খাবার দিয়ে গেল, খেয়ে নিয়েছে। এখন রাখি, অপারেশনের টাইম হয়ে গেছে, পরে দেরি হয়ে যাবে। আচ্ছা। সাবধানে থাকিও। আর মেডিসিন নিয়েছো? আচ্ছা, রাখি তাহলে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে একটা শ্বাস ফেললো। যাক, আম্মু কিছুই বোঝে নাই, বুঝলে যে কি হতো আল্লাহ জানে। পরক্ষণেই মোবাইলটা পাশে রেখে হাঁটু ভাঁজ করে বসলো। মিস অনিমা, আপনি কি জানেন আমি আপনার জন্য মিথ্যে বলেছি আম্মুর কাছে?
যে ছেলে বড় হবার পর একবারও মিথ্যে বলেনি, সে ছেলে তার মায়ের কাছে মিথ্যে বলেছে। সবচেয়ে বড় কথা, ধরাও পড়েনি। এত বড় অসত্য কাজটা সে সাধন করেছে, ভাবতে পারছেন? শুধুমাত্র আপনার জন্য। আপনি কবে আমায় বুঝবেন? কবে বুঝতে পারবেন আমি কিসের জন্য আপনার পাশে আছি? কিসের জন্য আপনাকে নিয়ে সারা দুনিয়ার সাথে লড়ছে, ইভেন নিজের মা বাবার সাথেও? কবে একটু বুঝতে হবেন আপনি অনিমা? ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। অনিমাকে তো খুব করে বলে দিল ফ্লোরে ঘুমাবার অভ্যাস তার আছে, কিন্তু এখন সে কিভাবে ঘুমাবে? খালি ফ্লোরে কি ঘুমানো যায়? ও কোনোদিন ঘুমায়নি, তবুও একটু চেষ্টা করলো, দেখা যাক ঘুম আসলেও আসতে পারে ভেবে ৫-১০ মিনিট শুয়ে থাকার পরও ঘুম চোখে ধরা দিল না। বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। সকালে অনিমার ঘুম ভাঙলো চোখে মুখে সূর্যের আলো পড়ায়। মোবাইলে টাইম চেক করতেই দেখলো 7টার কাছাকাছি বেজে গেছে। ভোরে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিল, কখন 7টা বেজে যাবে টেরই পায়নি। অনিমা শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হাত মুখ ধুয়ে চুলটাকে হাত দিয়ে কোনো মতে খোপা করলো। এখনও কিছুই তো রান্না হয়নি, অথচ বাবার বাসায় ফজরের নামাজ পড়েই রান্না বান্নার কাজ সারতে হতো। কি করে যে দেরি হয়ে গেল, উনি কি ভাববে? নিশ্চয়ই মনে করবে আমি ইচ্ছা করে এতক্ষণ ঘুমিয়েছি। দরজা ঠেলে বের হয়ে কিছু দূর এগিয়ে কিচেন রুমে যেতেই দেখলো নিহান কি যেন করছে। অনিমা কয়েক পা এগোতেই নিহান প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, উঠে পড়েছেন? আপনি আমায় ডাক দেননি কেন? তাহলে তো আমিই সব কিছু বানাতাম। ডাক দিতে চেয়েছিলাম, বাট মনে হলো কি দরকার, যেহেতু আমি রান্না করতে পারি তাই ডাক দিয়ে নে। নিহান কিচেন রুম থেকে একটা প্লেট একটু এগিয়ে এসে অনিমার হাতে দিয়ে বলল, খেয়ে নেন। বলে নিজের প্লেটটা নিয়ে ফ্লোরে বসে পড়ল। কিছুক্ষণ খাওয়ার পর সামনে তাকাতেই দেখলো অনিমা এখনো হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি যেন ভাবছে সে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। নিহান যে ওর দিকে তাকিয়ে আছে সেটা ওর টেরই পায়নি। নিহান শান্ত স্বরে বলল, মিস অনিমা, আপনি কি এখন আমার উপর বিশ্বাস করতে পারছেন না? নিহানের কথা শুনে চমকে নিহানের দিকে তাকাতেই দেখলো নিহান তাকিয়ে আছে। না না, এমন কোনো কিছুই নয়। তাহলে কি এত ভাবছেন? আর খাবার খাচ্ছেন না কেন? কোনো সমস্যা? না, এই তো খাচ্ছি। বলে বসে খাওয়া শুরু করলো। প্লেটের রুটি ছিঁড়তে গিয়ে দেখলো রুটির আকার মানচিত্রের মতো হয়েছে। অনিমা হালকা হাসলো রুটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে লোকটা অনেক চেষ্টা করেছে গোল করার, কিন্তু সে গোল করায় ব্যর্থ হয়ে যেভাবে হয়েছে সেভাবেই টেলে নিয়েছে। নিহান অনিমার দিকেই তাকিয়েছিল খাবার খেয়ে অনিমার মুখের রিয়াকশন দেখার জন্য। পর মুহূর্তে রুটির দিকে তাকিয়ে হাসতে দেখে নিচেও হেসে ফেলল। টানা 7 বার বেলেছে সে রুটিটাকে, কিন্তু প্রত্যেকবারই বেলার সময় এক এক শেপ হয়, গোল হয় না। তবুও হাত দিয়ে যথাসম্ভব পেরেছে গোল করেছে। আমার বানানো রুটি দেখে যদি আপনার মুখে হাসি ফোটে, তাহলে আপনার জন্য আমি এভাবে হাজারো বাজে আকৃতির রুটি প্রতিদিন বানাতে পারি। নিজের চিন্তায় নিজেরই হাসি পেল নিহানের। কি এক বাজে চিন্তা। খাওয়া দাওয়া শেষ করে প্লেট কিচেনে রেখে আবার ফিরে এসে বলল, মিস অনিমা, দুপুরের খাবার কিচেনে রাখা আছে, খেতে পেলে খেয়ে নেবেন। আর আধোয়া প্লেটগুলো ভুলেও ধুতে যাবেন না, আমি এসে পরিষ্কার করব। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন। আপনার মোবাইলে সেভ করা আছে আমার নাম্বার। খাবার খারাপ হলেও কষ্ট করে খেয়ে নেবেন। এর আগে রান্না করিনি আমি, তাই জানিও না খাবার ভালো হয়েছে নাকি খারাপ। তবে খাওয়ার উপযুক্ত যে হয়েছে সেটা আমি বলতে পারি। আস্তে আস্তে রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। সাবধানে থাকবেন, দরজা ভালো করে লক করবেন, ঠিক আছে? লোকটা যে এত কথা বলতে পারে তা অনিমা ভাবেনি। সব সময় যতবারই দেখা হয়েছে ততবারই 2-1টা ছাড়া তেমন কথা বলেনি। অনিমা মাথা নাড়ালো। আসছি তাহলে বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নিহানের যাবার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। ও একা 16,000 টাকা ভাড়া বাসায় থাকছে। এভাবে অন্যের উপর নির্ভর করে কতদিন চলবে? না, কিছু একটা করতে হবে। এভাবে অন্যের উপর বসে পায়ের উপর পা তুলে তো আর খাওয়া যায় না। কিন্তু এখন সে করবেটা কি? এমন তো না যে ও চাকরি আছে, কে ওকে চাকরি দেবে এমন একটা সময়? আগে যে অফিসে কাজ করতো সেই অফিসে যাবে কি?
কিন্তু সে তো নিজেই সোহানের কথায় চাকরিটা ছেড়ে দিয়েছিল। এখন গেলেই কি ওরাও কি মেনে নেবে? এভাবেও তো সারাদিন বসে থাকা যায় না। সোহান অনিমাদের বাড়ির সোফায় বসে আছে। অনিমার মা এক গ্লাস শরবত এনে টেবিলের উপর রাখলো। এমনিতেই যা গরম পড়েছে, ঠান্ডা শরবত দেখে সে নিজেকে সামলাতে পারল না। এক ঢোকে পুরো গ্লাস খালি করে টেবিলের উপর খালি গ্লাসটা রেখে বলল, আমাকে ডেকেছিলেন কেন? আমি যা বলার অনিমাকে বলে দিয়েছি। সে কি আপনাদের বলেনি কিছু? হ্যাঁ বলেছ। তাহলে আমার তো মূল্যবান টাইম নষ্ট করার মানে কি? আপনি জানেন আমি আজাইরে বসে থাকি না, কত কাজ থাকে আমার। আমি সেই কাজ ফেলে এখানে এসেছি। শান্ত হও বাবা, এত অল্পতে রেগে গেলে হয় নাকি? শোনো, তোমাকে যে কথা বলতে ডেকেছি সেটা তোমার এবং আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য ডেকেছেন সেটা যদি বলতেন তাহলে অনেক উপকার হতো। তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। অনিমার মার অনেক রাগ হলো সোহানের উপর। ইচ্ছে করছে সোহানের গালে দুইটা থাপ্পড় দিয়ে কড়া কয়েকটা কথা শোনাতে। একে তো অনিমার সাথে চিট করেছে, তার উপর এখন বড় বড় গলায় কথা বলছে, ধমক দিচ্ছে। মনে হচ্ছে যেন দোষটা ও করে নেই, অনিমা করছে। কিন্তু এমন একটা সময়ে নিজেকে রাখতে দিলে হবে না, ঠান্ডা রাখতে হবে মাথা। ঠান্ডা রাখলে তো ওরই লাভ, মেয়ের বিয়ে ডাক্তারের সাথে হবে। এর থেকে বড় লাভ কি আর আছে? না, রেগে গেলে হবে না ভেবে নিজেকে দমিয়ে নিলেন। একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মুখে হাসি ফুটিয়ে বললেন, অনিমা যে প্রেগনেন্ট তা কি তুমি জানো? সোহান প্রথমে অবাক হলো। কই, অনিমা তো এই কথা বলেনি। নিজেকে সামলিয়ে বলল, তো অনিমা প্রেগনেন্ট, আমি কি করব? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে আমাদের। আর ওর থেকে মতামত নিয়েই হয়েছে, নিজ ইচ্ছে আমাকে ডিভোর্স দিয়েছে, কোনো জোরাজোরি করিনি আমি। তাহলে এখন সব আমাকে জানাচ্ছেন কেন? অনিমার মা হাসলো। ছেলেটা এত বোকা কেন ভেবে আর একটু হেসে সামনের টেবিল থেকে চায়ের কাপটা এক চুমুক দিয়ে বলল, তুমি যে কথাগুলো বলছো সেটা আমিও জানি যে অনিমা নিজ ইচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়েছে, কোনো ফোর্স করিনি সাইন করতে। কিন্তু তুমি নিশ্চয় জানো অনিমা প্রেগনেন্ট অবস্থায় বিবাহিত দম্পতির মাঝে কোনো প্রকার ডিভোর্স হয় না। ইসলামী নিয়ম অনুযায়ী তোমরা এখনো আলাদা হওনি। অনিমা নিহাত ভালো শান্ত শিষ্ট মেয়ে বলে তোমাকে কিছুই বলেনি, কিন্তু ওর জায়গায় অন্য কেউ মেয়ে থাকলে তোমার করা অন্যায় মেনে নিত না কোনোদিনও। আপনি আমাকে এখন এসব কথা কেন বলছেন? আমি তো জানতাম না প্রেগনেন্ট, এতে আমার দোষ কোথায়? জানতে না, এখন তো জেনেছ। আমি চাইছি তুমি অনিমাকে মেনে নাও, আবার ফিরিয়ে নাও। অ্যাটলিস্ট বাচ্চাটার হওয়ার আগ পর্যন্ত। বাচ্চাটা হয়ে গেলে তোমরা আলাদা হয়ে যেও। মানে এসব কি বলছেন? আমি যাকে ভালোবাসি তার কি হবে? কদিন বাদে আমরা বিয়ে করব। তোমার ভালোবাসার মানুষের কি হবে সেটা আমি কি করে জানবো? আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আর তুমি যদি না মানো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাকে অনিমার মতন নরম মনের ভেবো না। দুনিয়া উল্টে গেলেও আমি যা বলি তাই করি। তোমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না আমার। আমি অনিমার সাথে দেখা করতে চাই। কোথায়? যা কথা বলার আমি ওর সাথেই বলবো। ওকে খুঁজে বের করার দায়িত্ব তো তোমার, আমি কি করে জানবো? সোহান ভ্রুকুচকে বলল, মানে অনিমা কি এই বাসায় নেই? না। কেন? ওর তো এই বাসাতেই থাকার কথা ছিল। বাট ও চলে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? সবটা শুনে সোহান রেগে বলল, আপনারা একজন অচেনা ছেলের সাথে কিভাবে যেতে দিলেন অনিমাকে? আমাদের কি দোষ? ওই ছেলে হাত ধরে নিয়ে গেছে জোর করে। অনিমারাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ওই ছেলের চেম্বারের ঠিকানা, বাসার ঠিকানা দিন। নিশ্চয় অনিমাকে নিজের বাসাতেই রেখেছে। না, ও নিজের বাড়িতে অনিমাকে রাখলে ওর মা বলতো আমাকে। আমি শিওর নিহান ওকে ওর বাড়িতে তুলে নিয়ে অন্য কোথাও জায়গায় তুলেছে। তাও দিন, ওর বাবা আমার জানা উচিত যে ওনার ছেলে জোর করে অন্যের মেয়েকে নিজের কাছে আটকে রেখেছে। আমি জানাবো ওনাদের। তোমার যা মন চায় তাই করো। সোহানের হাতে ঠিকানা দিতেই সোহান বেরিয়ে পড়ল। অনিমার মা হেসে মনে মনে বললেন, এখন আমার মেয়ের বিয়ে কেউ আটকাতে পারবে না। নিহানের সাথে ওর বিয়ে হবে। অনিমা খুব ভেবেছিল একটা ডাক্তার বড়লোক ছেলেকে নিজের বশে
হেরে বিয়ে করে ফেলবি? তোর সব আশায় আমি এক বালতি পানি ঢেলে দিলাম। তোর বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত সোহান তোকে মেনে নিতে নিতে তিথির সাথে নিহানের বিয়েটা হয়েই যাবে। আর বিয়েটা হয়ে গেলে সোহান যদি তোকে লাথি দিয়ে বেরও করে দেয় তাহলে আমার কিছুই যায় আসবে না। জাস্ট কয়েকটা মাস। আহারে, তোর আর সুখের মুখ দেখা হলো না। সেই দুঃখী কপাল নিয়ে জন্মেছিস, সে দুঃখী কপাল নিয়েই সারা জীবন থাকা লাগবে তোর। তোর দুঃখে আমার এত কান্না পাচ্ছে কেন? ভেবেই হাসতে লাগলেন অতীত। অনিমা স্কুল শেষে কোচিং করে বাসায় ফিরছিল। এই কোচিংটাও না কেন সে স্কুল ছুটির পরপরই ক্লাস করায় খেয়ে জানে। এত কি এনার্জি থাকে? টানা 5 ঘন্টা ক্লাস করে কোচিংয়ের জন্য আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে। তখন মিস ছোট ক্লাসের মেয়েগুলোকে পড়ান। ওদের ক্লাসের বেশিরভাগ মেয়ে যাদের বাসা কোচিংয়ের কাছাকাছি, তারা বাসায় গিয়ে ওই 1 ঘন্টায় খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে ক্লাস করতে আসে। কিন্তু অনিমার বাসা একটু দূরে হওয়ায় বাসায় গিয়ে আর রেস্ট নেওয়া হয় না। সরাসরি স্কুল শেষ করেই কোচিংয়ের জন্য বসে থাকে ওয়েটিং রুমে। সেই ক্লাস শেষ করে আসতে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অনিমা। হাতে একটা ছাতা। বৃষ্টি পড়ছে, চারদিক বৃষ্টিতে আবছা হয়ে আছে। হাতের কাছে একটা টাকাও নেই যে রিক্সা করে যাবে। হাঁটতে হাঁটতে একটা ফোপানো আওয়াজ পেল। মনে হচ্ছে সামনের গলিটার ভিতর থেকেই কান্নার আওয়াজ আসছে। অনিমার ভ্রু কুঁচকে এলো। কয়েক পা এগিয়ে গেল। 2 কদম হেঁটেই থামিয়ে নিল নিজেকে। কি করতে যাচ্ছিল সে? এই বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে হয়ে সামান্য কান্নার আওয়াজ শুনে গলির ভিতর ঢুকে যাচ্ছিল। যদি ফাঁদ হয় এটা, ওকে বোকা বানানোর জন্য। এখনকার যুগে কাউকেই বিশ্বাস করতে নেই ভেবেই নিজেকে সামলিয়ে পেছনে ফিরে যাবার জন্য পা বাড়াতেই আবারও কান্নার আওয়াজ কানে এলো। আচ্ছা, ও যা ভাবছে তা যদি না হয়, যদি সত্যি কারোর সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সামান্য সন্দেহের জন্য, নিজের ভালোর জন্য একজনের যদি ক্ষতি হয়ে যায়, না, গিয়ে দেখা উচিত। খারাপ কিছু হলে বা কারোর ফাঁদ হলে তা থেকে বেরিয়ে আসার ক্ষমতা অনিমার আছে ভেবেই বুকে ফু দিয়ে মনের সাহস জুগিয়ে গলির দিকে এগিয়ে গেল। গলির কাছাকাছি আসতে উকি দিয়ে সামনে তাকাতেই দেখলো একটা ছেলেকে ঘিরে বাকি 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। মাঝে থাকা ছেলেটা ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর বাকি ছেলেগুলো তা দেখে মজা নিচ্ছে। অনিমা আড়াল থেকে বেরিয়ে ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি এখানে? অনিমার কণ্ঠ শুনে ছেলেগুলো অনিমার দিকে তাকিয়ে বলল, আপু, আমাদের ব্যাপার আমাদেরকে সলভ করতে দিন, প্লিজ আমাদের মাঝে আসবেন না। আমি তোমাদের মাঝে আসবো না, আসতেও চাইনি, কিন্তু একটু আগে দেখলাম পুলিশ গাড়ি করে এদিকেই আসছে। যদি ওরা দেখে তোমরা মিলে একটা ছেলেকে অত্যাচার করছো তাহলে কিন্তু জেলে নিয়ে যাবে, তোমাদের মা বাবা ডাকাবে। সেটা কি খুব বেশি ভালো হবে? সত্যি বলছো? হ্যাঁ, বিশ্বাস না হলে ওয়েট করতে পারো। যখন আসবে তখন আমাকে কিছু বলতে পারবে না। তোমাদের বড় বোন হিসেবে জাস্ট আমার দায়িত্ব পালন করলাম। ছেলেগুলো অনিমার কথা শুনে দৌড়ে পালিয়ে গেল। অনিমা ওদের দৌড় দেখে হেসে সামনে তাকাতেই দেখলো ছেলেটা মাটিতে হাঁটু মুড়ে বসে আছে, ভয়ে কাঁপছে। অনিমা কয়েক পা এগিয়ে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কোনো ভয় নেই, ফাজিলগুলো চলে গেছে, উঠো। ছেলেটা মাথা উঁচু করে অনিমার দিকে তাকালো। চোখে মুখে এখনো ভয়ের ছাপ উপস্থিত। অনিমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। অনিমা হেসে হাঁটু মুড়ে নিচু হয়ে বলল, ওরা তোমার কিছু করতে পারবে না, আমি এসে গেছি পিচ্চি, ওঠো। যেভাবে বৃষ্টিতে ভিজছো ঠান্ডা লেগে যাবে তো। আর তোমার মুখে রক্ত লেগে আছে কেন? ওরা কি তোমায় মেরেছে? আচ্ছা, বলতে হবে না তোমায়, আমার হাত ধরে দাঁড়াও। পুলিশ কি সত্যি আসছে এদিকে?